নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। জ্যোতিষ শিক্ষার ভিডিওগুলিতে আমি গ্রহদের স্বরূপ বা মানব জীবনে গ্রহের প্রভাব নিয়ে আলোচনা করছি। রবি বা সূর্য, চন্দ্র, মঙ্গল ও বুধ সম্বন্ধে আলোচনা করার পর আজ আমি আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি হলেন গুরু, তিনি হলেন প্রকৃত জ্ঞানদাতা। সব বিজ্ঞানের, সব দর্শনের, সব ধর্মের মূল তত্ত্বগুলি বৃহস্পতির আয়ত্তের মধ্যে। মন্ত্র সৃষ্টিকারী সমস্ত ঋষি এবং অসীম শক্তিসম্পন্ন দেবতাদেরও গুরু হলেন বৃহস্পতি। গুরুর অনুগ্রহ ছাড়া সত্যজ্ঞান লাভের উপায় নেই। বৃহস্পতি প্রৌঢ়, শৈশব ও যৌবনের অভিজ্ঞতাগুলির সারাংশ প্রজ্ঞারূপে তার মধ্যে অভিব্যক্ত। বৃহস্পতি সৃষ্টির মরণশীল অভিব্যক্তির মধ্যে নিত্য বস্তুর সন্ধান পান, তাই তাঁর শিষ্য অমর, তাই তিনি দেবগুরু। পুরাণে আছে দৈত্যগুরু শুক্র মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন, যাতে করে মৃত জীব আবার নতুন জীবন নিয়ে উঠে দাঁড়াত। এখনও শুক্রের সেই কাজ। পুরনো দেহ ধ্বংস হচ্ছে, তার জায়গায় নতুন দেহ নতুন জীবন নিয়ে তার আসন অধিকার করছে। এক জায়গায় জীবনের আলো অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর এক জায়গায় তা পরিপূর্ণ দীপ্তিতে জ্বলে উঠছে। শুক্রের এই মৃত সঞ্জীবনী মন্ত্রে সৃষ্টির প্রারম্ভ থেকে জীবনের ধারা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। কিন্তু শুক্র অমৃতের সন্ধান পাননি। তার দৃষ্টি স্থূল প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ। তিনি চান যা স্বাভাবিকভাবেই নশ্বর, মানে একদিন নাশ হবেই, নাশের পর পুনরুজ্জীবিত করে তাকে চিরস্থায়ী করতে। কিন্তু তার মধ্যে যে নশ্বরতার বীজ রয়েছে তা তো দূর হবার নয়। সে বাঁচে আবার মরে, আবার বাঁচে আবার মরে। শুক্র কৌশলী হতে পারেন, কিন্তু প্রকৃত জ্ঞানী নন। তার যত জ্ঞান সবই বাইরের প্রকাশকে অবলম্বন করে। তিনি মনে করেন কৌশলের দ্বারাই নশ্বর সৃষ্টিকে চিরস্থায়ী করতে পারেন তিনি। কিন্তু বৃহস্পতি হলেন জ্ঞানী। তিনি অভ্রান্তভাবে জানেন যে অনিত্য বস্তু স্থায়ী হতে পারে না। তাই তিনি শুক্রের মতো অস্থায়ীকে স্থায়িত্ব দিতে বৃথা চেষ্টা করেন না। অ্যাবস্ট্রাক্ট জ্ঞানের অনুভূতি, তাকে বাস্তব জিনিসের মতো প্রত্যক্ষ করা বৃহস্পতির পক্ষেই সম্ভব। যাদের ওপর বৃহস্পতির প্রভাব নেই তারা একথা সহজে বুঝতে পারবে না যে অ্যাবস্ট্রাক্ট জিনিসও কংক্রিট জিনিসের মতো অনুভব করা যায়, প্রত্যক্ষ করা যায়। শাস্ত্রে যাকে প্রজ্ঞাচক্ষু বলে, তা বৃহস্পতিরই দান। কিন্তু সে চোখ আমাদের এই চোখের মতো রক্ত মাংস চামড়া দিয়ে তৈরি নয়। সে হলো দেবতাদের দিব্যচক্ষু বা ঋষিদের প্রজ্ঞাচক্ষু। বৃহস্পতি বিজ্ঞানময় কোষের অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলি প্রত্যক্ষ করেন এবং বুধ তা বার্তাবাহক রূপে বাইরে প্রকাশ বা প্রচার করে। বুধ প্রকাশ নিয়েই ব্যস্ত, তার অনুভূতি নেই, কিন্তু বাক্য আছে। কাজেই উপলব্ধ জ্ঞান প্রকাশের জন্য বুধ ও বৃহস্পতির অনুকূল সম্বন্ধ থাকা অতি প্রয়োজন। বুধ বাইরে থেকে খণ্ড খণ্ড জ্ঞানগুলি সংগ্রহ করে, আর বৃহস্পতি তাদের মধ্যে থেকে মূল অংশটুকু বেছে নিয়ে নিজস্ব করে নেন। এই নিজস্ব করার জ্ঞানের নামই হলো সংস্কার বা অভিজ্ঞতা। বই পড়া বা মুখস্থ করা জ্ঞান যতই থাক, সেটা অভিজ্ঞতা বা সংস্কারে পরিণত না হলে তা দিয়ে কোনো কাজই চলে না। ব্যাপারটা সহজ করে বলা যায় যে বুদ্ধির ব্যাপারে আমরা জানা এবং বোঝা বলে দুটো শব্দ ব্যবহার করি। তার মধ্যে জানা হলো বুধের, আর বোঝা হলো বৃহস্পতি। বৃহস্পতির কাজ সত্য আবিষ্কার করা। আমাদের চোখের সামনে বা অনুভূতির মধ্যে যা কিছু ঘটছে তাদের শ্রেণীবদ্ধ করে এবং এক একটা ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে স্থাপন করতে হলে বৃহস্পতির সাহায্য চাই। আজ পর্যন্ত পৃথিবীতে স্থূল বা সূক্ষ্ম যত বৈজ্ঞানিক নিয়ম আবিষ্কৃত হয়েছে সবই হয়েছে বৃহস্পতির শিষ্যদের দ্বারা। সেই জন্যে জৈমিনী সূত্রে বৃহস্পতিকে সর্বজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে। টুকরো টুকরো ব্যাপারগুলি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে জানা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটি ব্যাপার যে ব্যাপক নিয়মের অধীন তা জানলে সব ব্যাপারগুলো জানা হয়ে যায়। যখনই কোনো বড় বৈজ্ঞানিক নিয়ম আবিষ্কৃত হয়েছে, আবিষ্কর্তার মধ্যে দিয়ে বৃহস্পতি আত্মপ্রকাশ করেছেন। আমাদের প্রাচীন মন্ত্রস্রষ্টা ঋষি থেকে শুরু করে গ্যালিলিও, নিউটন, ফ্যারাডে, জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, স্যার আব্দুল কালাম
প্রভৃতি সকলেই বলা যায় বৃহস্পতির অবতার। তাদের সঠিক জন্মকুণ্ডলী যদি পাওয়া যায় তাহলে দেখা যাবে যে বৃহস্পতির প্রভাব তাদের ওপর সবচেয়ে বেশি। বৃহস্পতি আবার ভাবতান্ত্রিক আদর্শবাদী। যেসব প্রতিভাসম্পন্ন কবির লেখায় পৃথিবীর দৈনন্দিন ব্যাপারগুলো মহিমান্বিত ও সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, তাদের ওপর বৃহস্পতির প্রভাব খুব বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর ও টেনিসন এ বিষয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত। শুক্র কবিত্বের কারক, কিন্তু শুক্রের কবিত্ব ইন্দ্রিয় ও বিষয় সংযোগের মধ্যে যে আনন্দটুকু আছে তাতেই পর্যবসিত। ইন্দ্রিয়ের গণ্ডি ছাড়িয়ে ওপরে যাওয়ার ক্ষমতা তার নেই। অতীন্দ্রিয়ের সৌন্দর্য অনুভব করা একমাত্র বৃহস্পতির অধিকারে। কাজেই শ্রেষ্ঠ কবি হতে হলে বৃহস্পতি ও শুক্রের অনুকূল সম্বন্ধ থাকা চাই। বৃহস্পতি ও শুক্র উভয়ই শুভ গ্রহ, অর্থাৎ উভয়ই সুখদাতা। তার মধ্যে বৃহস্পতি শ্রেষ্ঠ, কারণ শুক্রের সুখ হলো বিষয় সম্পত্তি সুখ, ইন্দ্রিয় সুখ, বাহ্যিক আড়ম্বরের সুখ। মানসিক সুখ সেখানে থাকে না। বৃহস্পতি যে সুখ দেয় তা অবিমিশ্রিত সুখ, তাকে আনন্দ বলে অভিহিত করা যায়। যেমন আমরা অনেকেই দেখতে পাই যে বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েও, অর্থাৎ প্রচুর টাকা, একাধিক বাড়ি, গাড়ি ইত্যাদির অধিকারী হয়েও তার সংসারে নেই কোনো সুশান্তি। আবার অনেকে নানা অভাবের মধ্যে সাধারণভাবে জীবনযাপন করেও সুখের শান্তিতে জীবন ধারণ করছেন। এটাই হলো বৃহস্পতির সুখ আর শুক্রের সুখের পার্থক্য। এবার দেখা যাক বৃহস্পতি আমাদের সমাজে ও জীবনে কি কি নির্দেশ করে। বৃহস্পতি নির্দেশ করে ইনটিউশন, সমস্ত জ্ঞানকে উপলব্ধি করার ও নিজস্ব করে নেওয়ার ক্ষমতা, প্রত্যেক বিষয়ের অন্তর্নিহিত তথ্য বোঝার শক্তি, উদারতা, ধীরতা, গম্ভীরতা, বিচার কুশলতা, সত্যপ্রিয়তা, ক্ষমতাশীলতা, দূরদর্শিতা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, দর্শন, দার্শনিক, বৈজ্ঞানিক, জ্ঞানী, বিচারক, গুরু, পুত্র, নর্মালি বৃহস্পতিকে পুত্রকারক বলা হয়। আচ্ছা, এরপরে সুখী ব্যক্তি, অধ্যাপক, আইনজ্ঞ, মন্ত্রী, রাজপ্রতিনিধি, খাদ্য শস্য, বিচারালয়, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দেবালয় অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, তীর্থস্থান, মিষ্ট স্বাদযুক্ত খাদ্যদ্রব্য, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, মন্ত্রিসভা, ধর্মকর্ম, বাগ্মিতা, গাম্ভীর্য, মৌলিক গবেষণা, আদর্শ, নীতি, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাবিলাস, শৃঙ্খলাপরায়ণতা, আবেগপ্রবণতা, সহানুভূতিশীল, একনিষ্ঠ, প্রভুত্বপ্রিয়, সংস্কারক, আড়ম্বরপ্রিয়, রুচিশীল, খেলাধুলা, আইন আদালত, পুরোহিত, ধর্মগুরু, কিছুটা দাম্ভিক ব্যক্তিত্ব সম্পন্ন, ন্যায়পরায়ণতা, প্রাচুর্যতা, সংগঠিকমতা ইত্যাদি বহু জিনিস নির্দেশ করেন বৃহস্পতি। আমাদের দেহে কোন অঙ্গ বা কোন রোগ বৃহস্পতি নির্দেশ করে তা আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি বিষয়ক ভিডিওতে বলেছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বর্তমান যুগে অজস্র গুণাবলী সম্পন্ন বৃহস্পতির জাতক বা জাতিকা প্রায় দেখতেই পাওয়া যায় না। বৃহস্পতির জাতক বা জাতিকা হবেন অত্যন্ত দৃঢ়চেতা। রাশিচক্রে যদি বৃহস্পতি পাপযুক্ত বা দৃষ্ট না হয়ে শুভ ভাবস্থ ও শুভযুক্ত বা দৃষ্ট হয়, তবে তারা নেতিবাচক চিন্তাভাবনা কখনোই করবেন না। এমনকি এরা নানা অসুবিধাজনক পরিস্থিতির মধ্যেও কোনো ব্যাপারে হাল ছেড়ে দেবেন না। বৃহস্পতির জাতক বা জাতিকার চেহারা হবে হয় বড়সড়, না হয় মধ্যম প্রকৃতির। হাড়গুলো হবে চওড়া, মেয়েদের বাহুল্য থাকলেও শরীরের গড়ন হবে অত্যন্ত সুন্দর। চলাফেরা ও আচার আচরণের মধ্যে যথেষ্ট সপ্রতিভ ভাব থাকবে, আর গলার স্বরের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ পরিলক্ষিত হলেও মূলত বৃহস্পতির জাতক বা জাতিকা হবেন অত্যন্ত সংবেদনশীল। কাজকর্মের দিক থেকে এরা অত্যন্ত নিয়মতান্ত্রিক হন। এরা কখনো কোনো অসাধুতার মাধ্যমে কাজ হাসিল করার চেষ্টা করেন না। এরা ছোট বড় সকলকে সমান চোখে দেখেন। নিজের প্রতিষ্ঠার পাশাপাশি তার পরিচিত সকলে যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হন তাতে তিনি সচেষ্ট হন। বৃহস্পতির জাতক বা জাতিকার দৈহিক ক্ষমতা বা পরিশ্রম করার অত্যধিক ক্ষমতা থাকে। এরা সহজেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। তাদের সহানুভূতিশীল মনোভাব এবং ব্যক্তিত্ব থাকার দরুন সকলেই তাকে নেতা বলে মেনে নেন।
কারো প্রতি অহেতুক অনুকম্পা বা অবহেলা তার নীতিবিরুদ্ধ। সেজন্য শেষ বয়স পর্যন্ত এদের জনপ্রিয়তা থাকে। অসাধারণ ব্যক্তিত্বের জন্য বিপরীত লিঙ্গ সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ চেনা জানার মধ্যে নিজের পছন্দ অনুসারে হবে। সাধারণত সাংসারিক জীবনে এরা অত্যন্ত সুখী হন। বৃহস্পতির জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে। এজন্য এদের দেহে ছোটোখাটো রোগ বিশেষ ঢুকতে দেখা যায় না। একমাত্র পরিণত বয়সে হজম এবং লিভার সংক্রান্ত রোগের প্রবণতা দেখা যায়। আর বৃহস্পতির জাতক জাতিকার কপাল হবে চওড়া, চুল খুব বেশি ঘন হবে না, অনেক সময় সুন্দর টাক দেখতে পাওয়া যায়। এই সুন্দর টাক বলার কারণ মাথার টাক অনেক সময় সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ায়, আবার অনেক সময় সেই টাক সৌন্দর্যের হানি ঘটায়। বৃহস্পতির টাক কিন্তু সৌন্দর্যের প্রতীক বলা যায়, যেমন অনুপম খের। এছাড়া এদের দাঁতগুলো উভয় পাটি সমানভাবে সুন্দর করে সাজানো থাকে এবং খুব পরিষ্কার দেখতে পাওয়া যায়। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। প্রতিটি গ্রহের কারকতা খুব ভালোভাবে উপলব্ধি করা প্রয়োজন। এর পরের পর্বে আমি শুক্র গ্রহ সম্বন্ধে আলোচনা করব। নমস্কার।